আসসালামু আলাইকুম। আমাদের ইসিজি ক্র্যাশ কোর্স সিরিজের প্রথম থেকে যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা ইসিজি সম্পর্কে একটা ইন ডেপথ নলেজ পেয়ে গেছেন। বাট আমরা যখন একটা ইসিজি পেপার রিয়েল লাইফে আমাদের সামনে নিব, তখন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে সেই ইসিজিটাকে ইভ্যালুয়েট করব সেটা শেখানো এখনো বাকি আছে। সো এই ভিডিওতে আমরা শিখবো হাউ টু ইন্টারপ্রেট ইসিজি। অর্থাৎ যখন আপনি বেড সাইডে প্রথম ইসিজি পেপারটা নেবেন, তখন এতগুলো গ্রাফের মধ্যে তো একসাথে সব প্রবলেম বের করে ফেলা সম্ভব না, বা কোথায় স্পেসিফিক প্রবলেম আছে জাস্ট আপনি গ্রসলি দেখলে বুঝতে পারবো না। সো আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাবো, তখন যে কোনো সমস্যা সহজেই আমরা খুঁজে বের করতে পারবো। সো প্রথমে স্টেপ ওয়ানে আমরা দেখব যে হার্ট রেট এবং রিদম কত। এবং হার্ট রেট রিদম দেখার জন্য আমরা মেইনলি 2 নাম্বার লিডটা দেখি। কেন 2 নাম্বার লিডটা দেখি? কারণ আমাদের যখন ইসিজি পেপার আমরা দেখি, তখন কোনোটারই লং কোনো লং কোনো পিরিয়ডের গ্রাফ থাকে না। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 1 নাম্বার লিডের জন্য ছোট গ্রাফ, তারপর হচ্ছে এভিআর এর জন্য 2-3টা রিদম, তারপর হচ্ছে V1 এর জন্য 2-3টা রিদম, এভাবে 12টা লিডের জন্য অল্প অল্প 2-3টা 4টা করে রিদম দেওয়া থাকে। বাট এই যে হার্ট রেট এবং রিদম বোঝার জন্য দেখবেন যে এই পুরো ইসিজির নিচের দিকে একটা লং গ্রাফ থাকে। এই লং গ্রাফটা হচ্ছে 2 নাম্বার লিডের জন্য, এবং ইসিজিতে নর্মালি লেখাই থাকে যে সেটা হচ্ছে 2 নাম্বার লিডের গ্রাফ। সো যেহেতু 2 নাম্বার লিডের গ্রাফটা অনেক লং থাকে, সো ওটার মাধ্যমে আমরা ইজিলি এবং নিখুঁতভাবে হার্টের রিদম এবং রেটটা বুঝতে পারি। তাহলে আপনি যখন হার্টের রিদম এবং রেটটা দেখতে যাবেন, তখন আগে রিদম দেখবেন নাকি আগে রেট দেখবেন? প্রথমে রিদমটা দেখতে হবে। কারণ যদি রেগুলার রিদম হয় তাহলে তো রেট ইভ্যালুয়েট করা সহজ, কিন্তু যদি ইরেগুলার রিদম হয় তাহলে রেট ইভ্যালুয়েট করার জন্য আমাদেরকে একটু লেন্দি প্রসেস ইউজ করতে হবে। সো আগে রিদমটা দেখার মাধ্যমে আমাদেরকে দেখতে হবে যে হার্টের রেটটা রেগুলার আছে নাকি ইরেগুলার আছে। তাহলে প্রথমে আমরা দেখি হার্টের রিদম কেমন হতে পারে। হার্টের রিদম হতে পারে রেগুলার হবে অথবা ইরেগুলার হবে। ইরেগুলার আবার 2 রকম হতে পারে, রেগুলারলি ইরেগুলার আর হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। মানে সাপোজ কোনো হার্টে ফার্স্ট যে আমরা আর আর ইন্টারভ্যাল কাউন্ট করে আমরা মেইনলি দেখি যে রিদমগুলো ঠিক আছে কিনা। সো প্রথম আর আর ইন্টারভ্যাল হলো সাপোজ 5 স্মল স্কোয়ার। সেকেন্ড আর ইন্টারভ্যাল হলো 9 স্মল স্কোয়ার। আবার 3 নাম্বারে যদি যাই, তাহলে 3 নাম্বারটা দেওয়া যায় সাপোজ 7 স্মল স্কোয়ার। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা আর ইন্টারভ্যাল এক একটার ডিউরেশন এক এক রকম। তাহলে এক একটার ডিউরেশন যখন এক এক রকম হবে, তখন এই যে ইরেগুলারিটিটা, কারণ যেহেতু ডিউরেশন এক এক রকম, তাহলে এটা ইরেগুলার রিদম, ক্লিয়ার। বাট এই যে ইরেগুলারিটিটা সেটা রেগুলার না, কারণ এক একবার এক এক রকম ডিউরেশন হচ্ছে। তাহলে এইরকম যদি পজিশন থাকে যে প্রতিবার যে আমাদের আর ইন্টারভ্যাল, দুইটা আর ওয়েভের মধ্যে যে ইন্টারভ্যাল, সেটা যদি এক একবার এক এক রকম থাকে, তাহলে আমরা বলবো ইরেগুলারলি ইরেগুলার। বাট যদি এরকম থাকে, প্রথমটা 5, সেকেন্ডটা 9, 3 নাম্বারটা 5 স্মল স্কোয়ার এবং 4 নাম্বারটা আবার 9 স্মল স্কোয়ার, এইভাবে 5, 6 চলতে আসে। তাহলে এখানে দেখবেন যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, প্রথমটা 5, পরেরটা 9, আবার 5, আবার 9, এভাবে একটা রিদমিক্যাল ওয়েতে একটা প্যাটার্ন অনুযায়ী এটা আগাচ্ছে। বাট এটা কি রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার, কারণ এখানে আমরা 2 রকম ডিউরেশন দেখতে পাচ্ছি। কিন্তু এই ইরেগুলারিটিটা আবার কেমন? ইরেগুলারিটিটা হচ্ছে আবার রেগুলার, কারণ কি এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী যাচ্ছে। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একবার 5, একবার 9, একবার 5, একবার 9। সো এরকম একটা প্যাটার্ন অনুযায়ী এটা আগাচ্ছে। সো এইরকম সিচুয়েশনটাকে আমরা বলতেছি রেগুলারলি ইরেগুলার। সো হার্ট রিদম কিরকম কিরকম হতে পারে সেটা আমরা দেখে ফেললাম। এখন যদি এই গ্রাফটাতে দেখি, যদি এই গ্রাফটাতে হচ্ছে 2 নাম্বার লিডের লং যে গ্রাফ বা ওয়েভ ডিউরেশন সেটা নাই। বাট এরপর আমরা যদি দেখার জন্য দেখি, তাহলে 2 নাম্বার লিড, এখানে এটা হচ্ছে একটা আর ওয়েভ এবং এটা হচ্ছে আরেকটা আর ওয়েভ। দুইটা আর ওয়েভের মধ্যে আমরা 3টা লার্জ স্কোয়ার দেখতে পাচ্ছি। তার মানে এই 3টা লার্জ স্কোয়ার হচ্ছে 15 স্মল স্কোয়ার। এরপরে আমরা বাম পাশে মোর দেন 3 স্মল স্কোয়ার পাচ্ছি, ডান পাশে মোর দেন 2 স্মল স্কোয়ার পাচ্ছি। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি যে এটা হলো 20 স্মল স্কোয়ার। সো আমরা একটা দেখলাম, এবার আমরা পরেরটায় চলে যাব। পরেরটা তো আমরা দেখছি যে মাঝে 3টা লার্জ স্কোয়ার, এইদিকে 2টা এবং এইদিকে হচ্ছে 4টা।
সো 20 20 তো না 21 স্মল স্কোয়ার, প্রায় নিয়ারলি সেম। সো এখানে আমরা বলতে পারি এখানে যে রিদমটা আছে সেটা হলো রেগুলার। সো এটা গেল রেগুলার রিদম। এবার আমরা একটা ইরেগুলার রিদম দেখি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথমে হলো 9 স্মল স্কোয়ার, তারপরে তাদের আর ইন্টারভ্যাল হচ্ছে 13 স্মল স্কোয়ার, এরপরে হচ্ছে 7 স্মল স্কোয়ার। তাহলে এই যে আমরা আর ইন্টারভ্যালগুলো দেখছি এখানে, সেটা কি দেখতে পাচ্ছি? ইরেগুলার। এবং কেমন ইরেগুলার? ইরেগুলারলি ইরেগুলার, কারণ হচ্ছে আমরা একবার এক এক রকম ডিউরেশন পাচ্ছি। সো এইরকম সিচুয়েশনে আমরা এটাকে বলতেছি ইরেগুলারলি ইরেগুলার। বাট আমরা একটু আগে বুঝলাম যদি এরকম থাকতো, যে সাপোজ যদি এরকম থাকতো যে এটা 13, এটা 13, এটা 9, এটা 13, এরপরে এটা হচ্ছে আপার 9, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতাম যে রেগুলারলি ইরেগুলার। বাট যেহেতু এরকম নাই, সো এটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। তাহলে আমরা হার্ট রিদম কিন্তু জেনে গেলাম। এবার পরের ধাপে যদি আসি যে ইফ হার্ট রিদম ইজ রেগুলার, যদি হার্ট রিদম রেগুলার হয় তাহলে আমরা ইজিলি হার্ট রেট ক্যালকুলেশন করতে পারবো এই একটা সূত্রের মাধ্যমে। সেটা কি? যে আমরা কাউন্ট করব যে দুইটা আর ইন্টারভ্যালের মধ্যে লার্জ স্কোয়ার কয়টা আছে। তাহলে এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা আর ওয়েভের মাধ্যমে 4টা লার্জ স্কোয়ার আছে। এই যে মাঝে 3টা লার্জ স্কোয়ার, এদিকে 3টা স্মল স্কোয়ার এবং এদিকে হচ্ছে 2টা স্মল স্কোয়ার। সো টোটালি আমরা বলতে পারি হলো 4 লার্জ স্কোয়ার। এবার 300 দ্বারা যদি আমরা 4 লার্জ স্কোয়ারকে ভাগ করি তাহলে বিট আসবে কত? 300 ভাগ 4 আসবে হচ্ছে 75 বিটস। সো যেই বিটসটা পাবো সেটা হচ্ছে বিটস পার মিনিট। তো 75 বিটস পার মিনিট। সো যদি এমন হতো যে 4 লার্জ স্কোয়ার না থেকে 5 লার্জ স্কোয়ার থাকতো, তাহলে হতে হচ্ছে 300 ভাগ 5, 60 বিটস পার মিনিট। সো রিদম যদি রেগুলার থাকে তাহলে আমরা ইজিলি 300 ভাগ লার্জ স্কোয়ার, দুইটা আর ইন্টারভ্যালের মধ্যে যতগুলো লার্জ স্কোয়ার থাকবে, লার্জ স্কোয়ার বলতে হোল লার্জ স্কোয়ার থাকবে এরকম না, যেরকম এখানে ফ্র্যাকশনেটেড আছে, মানে বাম পাশে 2টা স্মল স্কোয়ার, ডান পাশে 3টা স্মল স্কোয়ার। তাহলে 2টা আর 3টা স্মল স্কোয়ার মিলে কত হলো? 5টা স্মল স্কোয়ার। তো 5টা স্মল স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে 1 লার্জ স্কোয়ার। তাহলে 1 লার্জ স্কোয়ার ইকুয়ালস টু, মানে 1 লার্জ স্কোয়ার আমরা হচ্ছে যে হোল 3টা লার্জ স্কোয়ার আছে সেটার সাথে প্লাস করলাম, তাহলে হচ্ছে 4টা লার্জ স্কোয়ার। এখন যদি আমরা স্মল স্কোয়ারই কাউন্ট করি, যে আমরা লার্জ স্কোয়ার গুনবো না, আমি শুধুমাত্র স্মল স্কোয়ার দিয়েই করব, সেক্ষেত্রে আপনি দুইটার মধ্যে কাউন্ট করবেন। কাউন্ট করলে যে কয়টা স্মল স্কোয়ার আসবে সেটা আপনার ভাগ করতে হবে, মানে ভাগ করতে হবে 1500কে ভাগ করতে হবে সেই স্মল স্কোয়ারের নাম্বার দিয়ে। তাহলে 1500কে ভাগ করতে হবে হলো আমরা যে কয়টা স্মল স্কোয়ার পাবো সেটাকে। তাহলে 4 লার্জ স্কোয়ার, তাহলে আমরা যদি 1500কে 20 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমরা একটু হিসাব করে দেখি। তাহলে আমরা প্রথমে এদিকে 7 পেলাম, তাহলে হবে 140, এরপরে আমরা 100 পেলাম, 5 20 100। সো আমরা কিন্তু একই রেজাল্ট পেলাম। আমরা যখন 300/4 করছিলাম তখন আমরা 75 বিটস পার মিনিট পাইছিলাম। আবার যখন আমরা 1500 ভাগ স্মল স্কোয়ারের যে নাম্বার, যতগুলো স্মল স্কোয়ার আছে সেটাকে ভাগ করলাম, তখনও কিন্তু আমরা 75 বিটস পার মিনিট পেয়েছি। তাহলে এখন এটা ছিল রেগুলারের কথা। এখন প্যাথোলজিক্যাল কন্ডিশনে ইরেগুলার রিদম থাকতেই পারে। ইরেগুলার রিদম যদি থাকে তাহলে আমরা হার্ট রেট কীভাবে ক্যালকুলেশন করব? ইরেগুলার রিদম থাকলে এভাবে সিম্পলি ভাগ করলে হবে না, আবার অ্যাপ্রক্সিমেটলি হিসাব করতে হবে, মানে এখানে একদম অ্যাকুরেট রেজাল্টও পাওয়া যাবে না। তাহলে অ্যাপ্রক্সিমেট হিসাব করতে গেলে আমাদেরকে আবারও যে 2 নাম্বার লিডে চলে যেতে হবে। সো আপনি যখন একটা ইসিজি পেপার হাতে নেবেন তখন ইসিজি পেপারের নিচের দিকে দেখবেন যে 2 নাম্বার লিড লেখা আছে এবং সেখানে একটা বড় স্ট্রিপ দেওয়া আছে। তো সেখানে আমরা যখন হিসাব করব আমরা 10 সেকেন্ড স্ট্রিপ নিব, অর্থাৎ একটা গ্রাফ নিব যেখানে আমরা 10 সেকেন্ডের যে ইলেকট্রিক্যাল ওয়েভ হার্টের সেটা দেওয়া আছে, এরকম একটা স্ট্রিপ নিব এবং সেটা আমাদের নর্মাল ইসিজি পেপারগুলো 2 নাম্বার লিডেই দেওয়া থাকে। তাহলে একটা 10 সেকেন্ড স্ট্রিপ নিব এবং সেখানে আমরা দেখব যে আর ওয়েভ কয়টা আছে। যদি আমরা এই যে ছবিটা দেওয়া আছে এখানকার হিসাব করি, এখানে আর ওয়েভ আছে হলো 9টা। তাহলে 9টা আর ওয়েভ, এই যে 9টা আর ওয়েভ পেলাম,
9টা আরওএফ 9কে গুণ দিতে হবে 6 দিয়ে। 6 দিয়ে গুণ দিলে আমরা যত পাবো তত বিটস পার মিনিট হবে। তাহলে আমরা এখানে 9 পেলাম, 9কে 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 54 বিটস পার মিনিট। এখানে আমরা যে ভ্যালুটার হিসাব করলাম এটা একটা এভারেজ ভ্যালু, কারণ কোনো ইন্টারভ্যালে দেখবো আমরা আমরা যদি 10 সেকেন্ডের হিসাব যেহেতু করতেছি, দেখা যাবে প্রথম 3 সেকেন্ডের হিসাব করলে হতো 56, পরের 3 সেকেন্ডের হিসাব করলে হতো 54, তারপরে 3 সেকেন্ডের হিসাব করলে হয়তো 58। কিন্তু যেহেতু এটা ইরেগুলার, তো ইরেগুলারে আমরা একটা যখন রেট হিসাব করব তখন হচ্ছে একদম অ্যাকুরেট রেট হিসাব করা যাবে না। সো আমরা এখানে একটা এভারেজ রেট হিসাব করলাম। এবার হার্ট রিদম যদি রেগুলার থাকে, আপনি দেখছেন যে হার্ট রিদম রেগুলার এবং আপনি বেড সাইডে আছেন। এখন বেড সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনি এভাবে 1500 ভাগ 20 অথবা 4 ভাগ মানে 300 ভাগ 4 এভাবে হিসাব করবেন না। সো ওই সিচুয়েশনে আমাদের আরেকটু সহজ টেকনিক দরকার। সহজ টেকনিকটা কি? আপনি 2 নাম্বার লিডে যাবেন, 2 নাম্বার লিডে যেয়ে দেখবেন যে হার্ট রেটটা মানে রিদমটা রেগুলার নাকি ইরেগুলার। আপনি দেখলেন যে রেগুলার। যদি আপনি রেগুলার পান, রেগুলার পাওয়ার পরে এবার আপনি দেখবেন যে দুইটা আর ইন্টারভ্যালের মধ্যে এই যে আরওএফ, এই আর একটা আরওএফ, দুইটা আরওএফের মাঝে কতগুলো লার্জ স্কোয়ার আছে। আমরা কোনো ভাগের মধ্যে যাব না, আমরা দেখব কতগুলো লার্জ স্কোয়ার আছে। যদি 3, 4, 5 হয় লার্জ স্কোয়ারের নাম্বার, তাহলে হচ্ছে হার্টবিট নর্মাল। আমরা এখানে একটু দেখি হিসাব করে। যদি 3টা লার্জ স্কোয়ার থাকে তাহলে হার্ট রেট কত হবে? 100 বিটস পার মিনিট। যদি 4টা লার্জ স্কোয়ার থাকে তাহলে হার্ট রেট কত হবে? 75 বিট পার মিনিট। যদি 5টা লার্জ স্কোয়ার থাকে তাহলে হার্ট রেট কত হবে? 60 বিট পার মিনিট। আমরা জানি কি যে 60 থেকে 100 বিটস পার মিনিট হচ্ছে নর্মাল। তাহলে আর ইন্টারভ্যালের মধ্যে যদি 3টা 4টা 5টা লার্জ স্কোয়ার থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে ওকে নর্মাল। বাট যদি 3টা লার্জ স্কোয়ারের থেকে কম থাকে, অর্থাৎ যদি 2টা লার্জ স্কোয়ার থাকে তাহলে কি হবে? তার মানে হচ্ছে প্রায় 150 বিটস পার মিনিট। তাহলে আমরা কি বলবো? এটা ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। আর যদি 5টা লার্জ স্কোয়ার থেকে বেশি থাকে, অর্থাৎ 6 লার্জ স্কোয়ার থাকলো, তাহলে কি হবে? 50 বিটস পার মিনিট। তার মানে 60-র কম। তখন আমরা কি বলবো? আপনারা জানেন, ব্রাডিকার্ডিয়া। সো এটুকু ক্লিয়ার। তার মানে আমরা হচ্ছে যখন আমরা বেড সাইডে যাবো, আমরা হচ্ছে 2 নাম্বার লিডে দেখবো। 2 নাম্বার লিডে আমরা প্রথমে দেখবো রিদম কিরকম আছে। যদি রেগুলার থাকে তাহলে তো আমরা এই যে সহজ টেকনিকে রেটও বুঝে গেলাম। আর যদি ইরেগুলার থাকে তাহলে হচ্ছে আপনি একটু হিসাব করে দেখতে পারেন। এবারেও যখন আপনারা বারবার ইসিজি দেখতে থাকবেন তখন হচ্ছে হিসাবও করা লাগবে না, দেখলেই বুঝতে পারবেন যে এটা রেট কত আসতে পারে অ্যাপ্রক্সিমেটলি। তাহলে আমরা হার্টের রিদম দেখলাম, রিদম দেখার পরে রেট দেখলাম। এরপরে আমরা চলে যাব স্টেপ 2-এ। এবার আমরা একটু সেগমেন্টগুলো আস্তে আস্তে দেখা শুরু করব। তার মানে আমরা এখন ইসিজিতে প্রথমে দেখবো হচ্ছে পিওয়েভ। পিওয়েভ আমরা কোথায় দেখবো? এটাও আমরা লিড 2-তেই দেখবো। আমরা এখন লিড 2-তেই আছি। লিড 2-এ দেখবো পিওয়েভ অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে এটা একটা নর্মাল ইসিজি। আর ব্রাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া এটা তো আমরা রেট দিয়ে আগেই বুঝে যাবো যে ব্রাডিকার্ডিয়া নাকি ট্যাকিকার্ডিয়া আছে। বাট যদি পিওয়েভ প্রেজেন্ট থাকে, নর্মাল ইসিজিতে পিওয়েভ প্রেজেন্ট থাকবে। যদি অ্যাবসেন্ট থাকে তখন আমাদের ডিডিসগুলো জানতে হবে। অ্যাবসেন্ট কখন থাকতে পারে? যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে অথবা অ্যাট্রিয়াল ফ্লাটার থাকে, তাহলে হচ্ছে আমরা পিওয়েভ অ্যাবসেন্ট পাবো। আবার যদি ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে, সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া থাকে, সেক্ষেত্রেও আমরা পিওয়েভ অ্যাবসেন্ট পেতে পারি। এখন যদি আমরা এখানে এফ দেখতেছি, এখানে আমি মেনলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশনই বুঝিয়েছি, কারণ অ্যাট্রিয়াল ফিব্রিলেশনে আমরা ইরেগুলার রিদম পাবো। বাট অ্যাট্রিয়াল ফ্লাটার হলে রিদমটা কেমন হয়? রেগুলার হয়। সো এখানে এফ মানে হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। আবার এখন চলে আসবো আমরা ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া এবং সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। এখানে রিদমটা হচ্ছে কি রেগুলার থাকবে। আর
আমরা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কি পাবো? ওয়াইড কিউআরএস পাবো, বাট সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া আমরা ন্যারো কিউআরএস পাবো। যারা আমার কিউআরএস কমপ্লেক্সের ভিডিও দেখছেন সেখানে হয়তো আমি বলেছি, না বলে থাকলে এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াইড কিউআরএস কখন? ওয়াইড কিউআরএস হচ্ছে যখন 3টা স্মল স্কোয়ারের বেশি থাকবে তখন সেটাকে আমরা বলবো ওয়াইড কিউআরএস কমপ্লেক্স। আর যখন 2টা স্মল স্কোয়ারের থেকে কম থাকবে তখন হচ্ছে আমাদের স্মল কিউআরএস কমপ্লেক্স, অর্থাৎ মানে কিউআরএস, মানে এই হচ্ছে কিউআরএস। এই যে এই ডিউরেশনটা, এই ডিউরেশনটা যদি 3টা স্মল স্কোয়ারের থেকে বেশি হয় তাহলে আমরা বলবো ওয়াইড কিউআরএস, আর যদি 2টা স্মল স্কোয়ারের থেকে কম হয় তাহলে ন্যারো কিউআরএস। এবার আমরা আরেকটু দেখি, আরেকটু কনসাইজ ওয়েতে দেখি। সেটা হচ্ছে কি, যদি পি ওয়েভ অ্যাবসেন্ট থাকে তাহলে কি রিদম ইরেগুলার হতে পারে, আবার রেগুলার হতে পারে। তাহলে রেগুলার হলে কি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আর যদি রিদম রেগুলার হয় তাহলে যদি রিদম রেগুলার দেখলে তারপরে আমরা দেখবো কিউআরএস কমপ্লেক্সটা কেমন। কিউআরএস কমপ্লেক্স যদি ওয়াইড হয় তাহলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কিউআরএস কমপ্লেক্স যদি ন্যারো হয় তাহলে সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তারপরে আমরা চলে গেলাম পি ওয়েভ প্রেজেন্ট যদি থাকে তাহলে নর্মালি তো প্রেজেন্ট থাকেই, বাট যদি প্রেজেন্ট থাকে বাট ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট কম, তখন সেটা হতে পারে কি সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, অথবা হার্ট ব্লক হয়ে গেছে এই কারণে হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, অথবা ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে এই কারণে ব্র্যাডিকার্ডিয়া দেখা যাচ্ছে। আবার উল্টাটা হতে পারে ট্যাকিকার্ডিয়া, হার্ট রেট মোর দেন 100 বিটস পার মিনিট, সেক্ষেত্রে এখানে আমরা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পড়লাম, এখানে সাইনাস ট্যাকিকার্ডিয়া হতে পারে। আবার ইনফিরিয়র এমআইতে আমরা দেখলাম হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে, বাট অ্যান্টেরিয়র এমআইতে আমরা পাবো ট্যাকিকার্ডিয়া। সো এই একটা ছকের মাধ্যমে আমরা কনসাইজ ওয়েতে পি ওয়েভ থেকে আমরা কি কি বুঝতে পারি সেগুলো জেনে গেলাম। তারপরে আমরা স্টেপ 3-তে যাব। স্টেপ 3-তে আমরা আর ওয়েভ দেখব। পি ওয়েভ দেখা শেষ, পি ওয়েভের পরে আমরা এখন আর ওয়েভ দেখব। আর ওয়েভ থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আর ওয়েভ মেনলি কি, আর ওয়েভ হচ্ছে মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, এবং মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন যাচ্ছে হচ্ছে আমাদের কি ভেন্ট্রিকুলের মাঝে দিয়ে। সো এখন আর ওয়েভ যেই সাইডে অর্থাৎ যেই ভেন্ট্রিকুলে টল হবে সেই ভেন্ট্রিকুলে হাইপারট্রফি থাকবে। কেন হাইপারট্রফি থাকবে? কারণ হাইপারট্রফি মানে কি, সেটা ভেন্ট্রিকুলটা মোটা হয়ে গেছে। যখন ভেন্ট্রিকুলটা ঠিক হয়ে যাচ্ছে তখন সেই ফুল ভেন্ট্রিকুলটা পাস হতে বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হবে। সো বেশি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি যখন হবে তখন ডিফ্লেকশনটাও বেশি হবে, এবং তখন আমরা টল আর ওয়েভ পাবো। আমাদের যে চেস্ট লিডে V1 হচ্ছে রাইট সাইডে থাকে, অর্থাৎ রাইট সাইডে থাকে। সো রাইট সাইডে থাকে, সো এখান থেকে আমরা রাইট ভেন্ট্রিকলকে ভালো দেখতে পাবো। সো রাইট ভেন্ট্রিকলকে ভালো দেখতে পাবো। আমরা V1-এ দেখবো যে আর ওয়েভটা কেমন। V1-এ যদি আর ওয়েভ টল হয়, V1-এ আর ওয়েভ টল হলে আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবার কথা আছে যে আমরা কখন আর ওয়েভটাকে টল বলবো। আর ওয়েভ তো এমনিতেই টল, বাট প্যাথোলজিক্যালি টল কখন বলবো? তাহলে লিড V1-এ যদি গ্রেটার দেন 7 স্মল স্কোয়ার থাকে তখন আমরা এটাকে V1-এর জন্য টল বলবো। সো আর ওয়েভ গ্রেটার দেন 7 স্মল স্কোয়ার ইন লিড V1। সো যদি 7 স্মল স্কোয়ার থেকে বেশি হয় তখন আমরা সেটাকে বলবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর ওয়েভ তো বড়ই আছে, নর্মালের থেকে বড় আছে, বাট যদি একই সাথে সেখানে টি ইনভার্সন থাকে অথবা এসটি ডিপ্রেশন থাকে, আমরা জানি যে স্ট্রেন প্যাটার্নে টি ইনভার্সন অথবা এসটি ডিপ্রেশন অথবা দুটোই থাকতে পারে। তাহলে টল আর ওয়েভ উইথ এসটি ডিপ্রেশন অর টি ইনভার্সন, তখন আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। তাহলে আমরা হার্টের রাইট ভেন্ট্রিকুলকে দেখে ফেললাম লিড V1-এর দিকে। আর আমরা জানি যে V1 এরপরে লিড বসাতে বসাতে আমরা হার্টের লেফট সাইডে চলে যাই। লেফট সাইডে কি কি আছে? লিড V5 অ্যান্ড V6। সো এগুলো হার্টের লেফট সাইডে থাকে। লিড V5 অ্যান্ড V6 দিয়ে আমরা লেফট ভেন্ট্রিকলকে ভালো দেখতে পারবো। তাহলে যদি লিড V5 এবং V6-এ টল আর ওয়েভ থাকে, কতটুকু টল? ওইখানে আমরা কত দেখছিলাম? আমরা লিড V1-এ দেখছিলাম হচ্ছে গ্রেটার দেন 7 স্মল স্কোয়ার, বাট লিড V5 V6-এর ক্ষেত্রে হতে হবে গ্রেটার দেন 25 স্মল স্কোয়ার।
সো যদি লিড V5 এবং V6 এ গ্রেটার দেন 25 স্মল স্কোয়ার হয়, সেক্ষেত্রে আমরা বলবো টল আরওয়েভ, এবং তখন আমরা বলবো আমাদের আউটকাম হবে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। কারণ কি, আমরা V5 V6 দিয়ে লেফট ভেন্ট্রিকলকে দেখছি। আবার একই কথা, যদি টল আরওয়েভ থাকে এবং অ্যাসোসিয়েটেড উইথ টি ইনভার্সন অ্যান্ড এসটি ডিপ্রেশন অর এসটি ডিপ্রেশন, দুটো একসাথে থাকতে পারে অথবা যে কোনো একটাও থাকতে পারে, তাহলে আমরা সেটাকে কি বলবো, স্ট্রেন প্যাটার্ন। নাও উই ক্যান সে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। যেহেতু আমরা আরওয়েভ দেখতেছি, আরওয়েভে আমরা আরো একটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে আরওয়েভে আমরা এম প্যাটার্ন দেখতে পারবো। নর্মালি আরওয়েভ কেমন, আরওয়েভ হচ্ছে এরকম, বাট এমন যদি হয় যে আরওয়েভে উঠলো, একটু নামলো, আবার এরকম হলো, এভাবে নামলো। সো এই যে আরওয়েভের প্যাটার্নটা, এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো এম প্যাটার্ন। তারপরে আবার আমরা লিডের পজিশনে চলে আসছি। যদি এই এম প্যাটার্নটা V1-এ দেখতে পাই, V1 লিডের আরওয়েভে দেখতে পাই, তাহলে আমরা সেটাকে বলবো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে এম প্যাটার্ন মানে কি। যদি এম প্যাটার্ন থাকে, যদি এম প্যাটার্ন থাকে তাহলে সেটা রিপ্রেজেন্ট করে বান্ডেল ব্রাঞ্চ ব্লককে। সো এম প্যাটার্ন মিনস বান্ডেল ব্রাঞ্চ ব্লক। নাও হোয়ার ইজ দ্য বান্ডেল ব্রাঞ্চ ব্লক, হুইচ বান্ডেল ব্রাঞ্চ ইজ ব্লক, সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে এম প্যাটার্ন আরওয়েভে কোন লিডে দেখা যাচ্ছে। যদি V1 লিডে হয়, যদি V1 লিডে হয় তাহলে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, যদি V5 অর V6 এ হয় তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এবার আমরা ইসিজি পেপারে দেখব যে এই হাইপারট্রফি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক এগুলো দেখা যায় কিনা। তো ফার্স্ট অফ অল আমরা V1-এ দেখব। V1-এ আমরা দেখতে পাচ্ছি যে আরওয়েভ যেটা, সেটা দুইটা লার্জ স্কোয়ারকে ক্রস করে গেছে, লার্জ স্কোয়ারকে ক্রস করে উপরে আরও দুইটা স্মল স্কোয়ার গেছে। সো প্রায় 11 to 12 স্মল স্কোয়ার ক্রস করছে। সো V1-এ আমরা বলছিলাম যে আমরা এটাকে প্যাথোলজিক্যালি টল কখন বলবো, যদি গ্রেটার দেন 7 স্মল স্কোয়ার হয়, বাট এখানে আমরা পাচ্ছি 11 to 12 স্মল স্কোয়ার। সো ডেফিনেটলি দিস ইজ এ টল আরওয়েভ। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব যে V5 V6 এ কোনো সমস্যা আছে কিনা। V5 V6 আমরা বলছিলাম যদি গ্রেটার দেন 25 স্মল স্কোয়ার হয় তাহলে সেটা হচ্ছে প্যাথোলজিক্যালি টল, বাট এখানে আমরা কিন্তু পাচ্ছি প্রায়, এখানে আমরা 11 to 12 স্মল স্কোয়ারই পাচ্ছি, বাট V5-এ আমরা 11 to 12 পাচ্ছি, V6-এ আরো ছোট পাচ্ছি, V6-এ হচ্ছে 6 স্মল স্কোয়ারের মতো। বাট আমরা একটু আগে কি বললাম, V5 অ্যান্ড V6 এর জন্য এটা গ্রেটার দেন 25 স্মল স্কোয়ার হতে হবে। তার মানে V5 এবং V6-এ নর্মাল আছে। তো যেহেতু আমরা V1-এ এটা লার্জ পেলাম, আমরা এখন দেখব এখানে কি এম প্যাটার্ন আছে না, কারণ এখানে হচ্ছে সুন্দরভাবে উঠছে, এরপরে আবার নেমে গেছে। তারপরে আমরা বলছিলাম যে স্ট্রেন প্যাটার্ন বোঝার জন্য আমাদেরকে টি ওয়েভটাও দেখতে হবে, আবার এসটি সেগমেন্টটাও দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আইসোইলেকট্রিক লাইন হচ্ছে এটা, এই যে আমরা এখানে এই লাইনটা পাচ্ছি, এই লাইনটা পাচ্ছি, এগুলো হচ্ছে আইসোইলেকট্রিক লাইন। সো আইসোইলেকট্রিক লাইনের থেকে এসটি সেগমেন্টটা নিচে আসে, সো এসটি ডিপ্রেশন। সো এসটি সেগমেন্ট গেল, তারপর টি ওয়েভ তো উপরে উঠার কথা, পজিটিভ ডিফ্লেকশন হওয়ার কথা, আর এটা হচ্ছে নেগেটিভ ডিফ্লেকশন, হচ্ছে নিচের দিকে গেছে, সো টি ইনভার্সন। তাহলে আমরা বলতে পারি যেহেতু V1-এ দেখা যাচ্ছে, V1-এ আমরা পাচ্ছি টল আর ওয়েভ, আবার এখানে আমরা এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি ডিপ্রেশন, আবার টি ইনভার্সন পাচ্ছি। সো আমরা এটাকে বলতে পারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। তাহলে আমরা দেখি ঠিক হলো কিনা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। তারপরে আমরা আরেকটা ইসিজি পেপার দেখতে পাচ্ছি। ইসিজি পেপারে আমরা আবার চলে আসবো, যেহেতু আমরা এখন আরওয়েভ দেখছি, আরওয়েভে আমরা প্রথমে দেখবো কি, প্রথমে দেখবো হচ্ছে V1 লিড। V1 লিড, এখানে আমরা দেখতে পাচ্ছি আরওয়েভ ছোট, অর্থাৎ এটাই নর্মাল যে V1-এ আরওয়েভ খুব ছোট থাকে এবং এস ওয়েভ ডিপ থাকে, তো দিস ইজ নর্মাল। তো V1 নর্মাল, আমরা এখন V5-এ চলে আসবো। ও V5-এ দেখতে পাচ্ছি আমরা ম্যাসিভ আরওয়েভ। সো আমরা একটু দেখি যে আরওয়েভটা আসলে এখানে কত বড়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরওয়েভ 1 2 3 4 5 6, এরপরে এখানে কত 7, এই পর্যন্ত আরওয়েভটা আছে, সেখানে 7, আর নিচেও কিন্তু অল্প আছে, প্রায় 3 স্মল স্কোয়ার মতো। সো আমরা 5 7 35, ওকে 35 আর এখানে হচ্ছে 3টা, সো 38 স্মল স্কোয়ার। আমরা কি বলছিলাম, যদি গ্রেটার দেন
গ্রেটার দেন 25 স্মল স্কোয়ার হয় তাহলে হচ্ছে সেটা প্যাথোলজিক্যাল। তারপরে আমরা যদি V6-এ দেখি, V6-এ আমরা এখানে যদি ক্লিয়ারলি দেখি 1 2 3 4 5 স্মল স্কোয়ার, তার উপরে আবার সে চলে গেছে হচ্ছে অল্প একটু উপরে। সো এটা নট সিগনিফিকেন্ট, বাট V5-এ আমরা হচ্ছে সিগনিফিকেন্টলি টল স্মল স্কোয়ার পাচ্ছি, টল আরওয়েভ পাচ্ছি, বাট V6-এ আমরা 26 to 27 পাচ্ছি। সো যেহেতু আমরা V5-এ V6-এ দুটাতে হচ্ছে 25-এর বেশি পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আবার আপনি এরপরে দেখবেন যে এই যে এটা হচ্ছে আইসোলেকট্রিক লাইন, সো আইসোলেকট্রিক লাইনের থেকে এসটি সেগমেন্টটা নিচে আসে এবং টি ওয়েভটাও কিন্তু উপরে উঠেনি, নিচেই আসে। সো টি ওয়েভ ইনভার্সন, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, তাহলে আমরা এটাকে বলতে পারি যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন প্যাটার্ন। তারপরে আসেন আমরা আবারও দেখবো আমরা V1 লিড। V1 লিডে আর ওয়েভটা কতটুকু বড় আছে? আর ওয়েভটা আছে হচ্ছে এখানে প্রায় 4 স্মল স্কোয়ার, আবার এখানে হচ্ছে প্রায় 4 to 5 স্মল স্কোয়ার। সো এটা প্রায় হচ্ছে আপনার 8 or 9 স্মল স্কোয়ারের মতো আছে। তার মানে এখানে আমরা কিছুটা প্রবলেম দেখতে পাচ্ছি, বাট প্রবলেমটা কিন্তু নট সিগনিফিকেন্ট, কারণ 7-এর আশেপাশেই আছে। ভেন্ট্রিকলটা নর্মাল নয়, বাট একেবারে হাইপারট্রফিটা হয়ে যায় না, বাট নট নর্মাল আর কি। সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমরা এখানে এম প্যাটার্ন পাচ্ছি, V1-এও পাচ্ছি, V2-তেও পাচ্ছি। সো এই যে আমরা এম প্যাটার্ন পাচ্ছি, আমরা এম প্যাটার্ন মানে কি? বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এবং V1 দ্বারা কি বোঝায়? রাইট সাইডকে বোঝায়। সো রাইট সাইডেড বান্ডেল ব্রাঞ্চ ব্লক। আবার আমরা যদি V5 V6 দেখি, V5 V6-এ কিন্তু আমরা নর্মাল পাচ্ছি, আমরা এখানে কোনো আর ওয়েভ টলও পাচ্ছি না, এম প্যাটার্নও পাচ্ছি না। সো লেফট সাইড ইজ গুড, তার মানে এটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক। তো আমরা আর ওয়েভ দেখে ফেললাম, তারপর আমরা স্টেপ 4-এ চলে যাব। আমি যদি একটু কুইক রিক্যাপ করি যে আমরা কি কি দেখলাম এই পর্যন্ত। প্রথমে আমরা কি দেখছি? প্রথমে আমরা দেখছি হচ্ছে রিদম। রিদম থেকে আমরা দেখলাম হচ্ছে রেট। রেটের পরে আমরা দেখছি হচ্ছে পি ওয়েভ। কোন লিডে দেখছি? 2 নাম্বার লিডে। তারপরে আমরা এখন দেখলাম হচ্ছে আর ওয়েভ। আর ওয়েভ আমরা কোথায় দেখছি? V1-এ দেখছি, V5 6-এ দেখছি। সো এইটুকু হচ্ছে আমাদের জার্নি হলো। তারপর হচ্ছে আমরা চলে আসলাম স্টেপ 4-এ। এখন এইটুকু দেখার পরে আমরা দেখব এসটি সেগমেন্ট এবং টি ওয়েভ। এসটি সেগমেন্ট এবং টি ওয়েভে আমরা মেইনলি যেটা পেতে পারি, এসটি এলিভেশন পেতে পারি, এসটি ডিপ্রেশন পেতে পারি, টি ইনভার্সন পেতে পারি। এখন আপনি এসটি এলিভেশন পান কিংবা টি ইনভার্সন পান, সেটা দ্বারা কমনলি, আনকমন কজ সব কিছুতেই থাকে, বাট কমনলি এগুলো আমরা পেতে পারি অ্যাকুট এমআইতে। এখন আপনি বলতে পারেন টি ইনভার্সন তো আমরা আগেও পেয়ে আসছি হাইপারট্রফির ওইখানে, বাট এখানে টি ইনভার্সনটা একটু আমরা অন্যভাবে জাজ করব, সেটা আমি একটু পরেই বলছি। সেটা কি? এখন আমরা দেখব যে এসটি এলিভেশন অথবা টি ইনভার্সন আমরা কোথায় দেখতে পাচ্ছি। যদি আমরা এসটি এলিভেশন লিড 2 3 এভিএফ এ পাই, তাহলে হচ্ছে ইনফিরিয়র এমআই, কারণ আমরা জানি 2 3 এভিএফ কোন গ্রুপের? ইনফিরিয়র গ্রুপ অফ লিড। তারপরে আমরা যদি V1 থেকে V4 এর মধ্যে পাই, এটা কোন লিড? এটা হচ্ছে অ্যান্টিরিয়র সেপ্টাল গ্রুপ অফ লিডস। তাহলে V4 থেকে V4-এ V1 থেকে V4-এ যদি আমরা এসটি এলিভেশন পাই, তাহলে সেটাকে আমরা বলবো অ্যান্টিরিয়র সেপ্টাল মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। আর যদি V1 থেকে V6 পুরোটাতে আমরা পাই, তাহলে আমরা বলবো এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই। আর যদি আমরা ল্যাটারাল গ্রুপে পাই, ল্যাটারাল গ্রুপ কোনগুলো ছিল? 1 AVL V5 V6, এইগুলো ছিল হচ্ছে ল্যাটারাল গ্রুপ। তাহলে এইগুলোতে যদি এসটি সেগমেন্ট এলিভেশন থাকে, তাহলে আমরা পাবো হচ্ছে ল্যাটারাল এমআই। এখন যদি এই সমস্ত লিডগুলোতেই আপনার কোনো এসটি এলিভেশন নাই, কিন্তু শুধু টি ইনভার্সন আছে, অর্থাৎ এই তিনটা লিডের যে কোনো একটাই না, দুইটাই 2 3 অথবা 2 AVF অথবা 3 AVF 3 2, হ্যাঁ, এরকম একটা গ্রুপের যে কোনো দুইটা লিডে টি ইনভার্সন আছে, ঠিক আছে? টি ইনভার্সন আছে, এসটি এলিভেশন নাই, সেক্ষেত্রে আমরা কি বলবো? সেক্ষেত্রে আমরা বলবো আইসোলেটেড টি ইনভার্সন, মানে শুধু টি ইনভার্সন আছে, কোনো এসটি এলিভেশন নাই, সেক্ষেত্রে আমরা বলবো ইস্কেমিয়া। অর্থাৎ ওই অঞ্চলে আমরা মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া হয়েছে, বাট
ইনফার্কশনের পর্যায়ে এখনো যায় না। যদি ইনফার্কশনের পর্যায়ে যায় তাহলে আমরা নর্মালি এসটি ইলিভেশন পেতে পারি। তাহলে আমরা দেখে গেলাম, যদি তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই যে আমরা যদি এই গ্রুপগুলোতে পাই তাহলে আমরা কি বলবো, ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া। একইভাবে বাকিগুলো আমরা বলতে পারি। আর যদি এমন হয় যে অল চেস্ট লিড, যতগুলো চেস্ট লিড আছে সব চেস্ট লিডে টি ইনভার্সন, তাহলে কি বলবো আমরা, নন এসটি এলিভেটেড এমআই। তার মানে যদি কোনো নির্দিষ্ট গ্রুপে শুধু টি ইনভার্সন থাকে তাহলে সেটা হচ্ছে ইস্কেমিয়া, নট ইনফার্কশন। কিন্তু যদি এসটি এলিভেশন থাকে উইথ অর উইদাউট টি ইনভার্সন, আমরা এখানে অ্যান্ড দেই, অ্যান্ড অর টি ইনভার্সন, অর্থাৎ এসটি এলিভেশনের সাথে টি ইনভার্সন আর থাকতেও পারে নাও থাকতে পারে, তাহলে হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। কিন্তু কোথায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন সেটা আমরা লিডগুলো দেখে বুঝতে পারি যে কোন জায়গাতে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে। আর যদি টি ইনভার্সন সবগুলো লিডে থাকে, অল চেস্ট লিডে সিমেট্রিক্যালি থাকে, তাহলে আমরা বলবো নন এসটি এলিভেটেড এমআই। এখন এই যে যেটা আমি একটু আগে বললাম, যদি ইফ প্যাথোলজি ইজ ফাউন্ড অনলি অন লিড, নো কনফার্মেটরি ডায়াগনোসিস। টু কনফার্ম ডায়াগনোসিস at least 2 leads should have pathology. In MI, এই জিনিসটা আমি হচ্ছে বোঝাতে যাচ্ছিলাম যে ইন এমআই প্রথমেই টি ইনভার্সন থাকে। টি ইনভার্সন কেন থাকে? কারণ ইস্কেমিয়ার কারণে। ইস্কেমিয়া থাকলে টি ইনভার্সন হবে। তারপরে উইদিন 24 আওয়ার যদি রিপারফিউশন না হয় এবং এই ইস্কেমিয়া কারেকশন না হয়, তাহলে হচ্ছে উইদিন 24 আওয়ার যদি আসে পেশেন্ট, তাহলে আমরা এসটি এলিভেটেড পাবো, হুইচ ইজ দ্য সাইন অফ ইনফার্কশন। এরপরেও যদি সেটাকে ট্রিট করা না হয়, যদি কারেকশন করা না হয়, পেশেন্ট প্রপার ট্রিটমেন্ট না পায়, তাহলে আমরা প্যাথোলজিক্যাল কিউএ পাবো। প্যাথোলজিক্যাল কিউএ কখন আসবে? যখন হচ্ছে নেক্রোসিস হয়ে যাবে, ইনফার্কশনের পরে নেক্রোসিস হয়ে যাবে। এখন আপনি যদি এমন হয় যে কোনো পেশেন্টের কোনো কিছু নাই, অনলি কিউএব আছে, নো টি ইনভার্সন, নো এসটি এলিভেশন, দ্যাট মিনস ইটস এ কেস অফ ওল্ড এমআই। অর্থাৎ এই পেশেন্টের এর আগে কখনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল, কিন্তু এই সাইনটা ইসিজি পেপারে এখনও রয়ে গেছে। আমি যদি এখনও কোনো ইসিজি করি সেই পেশেন্টের, তাহলে প্যাথোলজিক্যাল কিউএব পেতে পারি। সো হাউ টু ইন্টারপ্রেট ইসিজি, এই ক্লাস এই পর্যন্তই ছিল। এরই মাধ্যমে আমাদের যে ইসিজি ক্র্যাশ কোর্স সেটা অফিসিয়ালি শেষ হচ্ছে, বাট আনঅফিসিয়ালি আমরা বিভিন্ন কেস নিয়ে সামনে ভিডিওগুলো দিতে থাকবো। আর আমি এখানে যে প্রসেসটা বললাম স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত, এর মাধ্যমে আমরা নর্মাল যে সকল কেস আমাদের ওয়ার্ডে আসে, পেশেন্ট আসে কিংবা আপনার প্রফের জন্য লাগবে, সেগুলো আপনি ইজিলি বুঝে যাবেন। এছাড়া আরও অনেক কমপ্লেক্স কেসগুলো আছে, সেগুলোর জন্য আমাদের আরও এক্সপার্টিস দরকার। আমরা আরও যখন পড়াশোনা করব, বারবার হচ্ছে ইসিজি পেপারগুলো দেখতে থাকবো, তখন ওই কমপ্লেক্স কেসগুলো আমরা বুঝতে পারবো। বাট এই যে স্টেপ 4টা বললাম, এই 4টার মাধ্যমে আপনি কমন যে সিনারিওগুলো, কমন যে কেসগুলো, সেগুলো ইজিলি বুঝতে পারবেন। সো যারা প্রথম থেকে পার্ট 1 থেকে এই পর্যন্ত সবগুলো ভিডিও দেখেছেন, এতক্ষণে কিন্তু আপনি মোটামুটি ইসিজির সকল ধারণা পেয়ে গেছেন এবং আপনি এখন ওয়ার্ডে যে যতগুলো কেস আছে দেখবেন যে 90 থেকে 95% সবগুলো কেসই বুঝতে পারবেন। বাট বাকি যে 5% সেগুলো হয়তো কমপ্লেক্স কেস, সেগুলো আপনি বারবার স্টাডি করতে করতে বুঝে যাবেন। আর যারা এখনো সবগুলো ভিডিও দেখেননি, আস্তে আস্তে সবগুলো ভিডিও দেখে ফেলবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। অফিসিয়ালি ইসিজি কোর্স এখানেই শেষ হচ্ছে, কিন্তু ভিডিওগুলো চলতেই থাকবে। এরপরে হয়তো আমি এক্স রে কোর্স শুরু করব। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।